তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। শুভ অপরাহ্ন তোমাদের সবাইকে। আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। কিন্তু তোমরা জানো যে এখানে আমার পার্টিকুলার্স গুলো দেয়া আছে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে ইন ক্লাস তাহলে প্রশ্ন করতে পারো। আর যদি আউট অফ দি ক্লাস তোমাদের কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান ইমেল টু মি। তোমাদের অন্য কোনো কোয়েরির জন্য তোমরা আমাকে টুইটারে ফলো করতে পারো। এবং তোমরা জানো যে আমরা সাধারণত এই ক্লাসগুলো রেকর্ড করি এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। যারা কোনো অংশ মিস করে থাকবা বা কোনো কারণে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারছো না তারা পরবর্তীতে ওইখান থেকে দেখে নিতে পারবা। আর এই ক্লাসের পিডিএফ ফাইল সাধারণত আমার ওয়েবসাইটে আপলোড করা হয়ে থাকে, তোমরা ওইখান থেকে নিয়ে নিতে পারো। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং এইখান থেকে আমাদের উত্তরণ পাওয়া দরকার, কিন্তু এখনো আমরা তা থেকে উত্তরণ পাইনি। সেজন্য আমি প্রত্যাশা করি যে তোমরা এই সতর্কতাগুলো অবলম্বন করবা। আমরা এই টু স্লিট ফ্রনহপার ডিফ্রাকশন দিয়ে শুরু করব। তো তোমরা জানো যে এইখানে আমাদের একটা প্লেন ওয়েভ ইনসিডেন্ট হচ্ছে, যেখানে আমাদের দুটো স্লিট আছে। একটা স্লিটের উইডথ হলো বি এবং এই যে স্লিট টু স্লিট দুটোর মধ্যে যে সেপারেশন সেটাকে আমরা স্মল ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার মানে আমাদের যে দুটো স্লিটের মাঝখানে যে ওপেক স্পেসটা আছে সেটা ধরো আমাদের এর উইডথ হলো এ। তার মানে দুটো স্লিট আমাদের আছে যাদের উইডথ হলো বি এবং তাদের মধ্যে স্লিট সেপারেশন হলো ডি। তো যদি নাকি এইখান থেকে এই যে প্রত্যেকটা স্লিটের এটাকে যদি আমরা স্মল এন সংখ্যক সেকেন্ডারি ওয়েভ হিসেবে কনসিডার করি, ওয়েভ সোর্স হিসেবে কনসিডার করি, তাহলে এখান থেকে ধরো এই যে অরিজিনাল যে ওয়েভ ট্রেন আসছে তার সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে অ্যালাইন করে এই ওয়েভ গুলো ইমানেটেড হয় এবং তারা যদি কালেক্টেড হয় এই কালেক্টিং লেন্সের দ্বারা, যেটার ফোকাল প্লেন, এটার ফোকাল লেন্থ হলো এফ এবং এই ফোকাল প্লেনে একটা স্ক্রিন যদি আমরা রাখি তাহলে সেখানে পি বিন্দুতে যদি কালেক্ট করি আমরা, তাহলে সেখানে আমাদের যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন হবে আমরা সেটা ইভ্যালুয়েট করতে চাই। তো তোমরা জানো যে আমরা যদি এই শুধুমাত্র একটা স্লিট কনসিডার করি, তাহলে এই স্লিটের জন্য আমাদের এইখানে যেই আমাদের ওয়েভের যে ডিস্ট্রিবিউশন হবে, ইলেকট্রিক ফিল্ডের যে ডিস্ট্রিবিউশন হবে, সেটাকে যদি আমরা E1 দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেই E1 ইকুয়াল টু আমরা লিখতে পারি A sin বিটা বাই বিটা cos ওমেগা টি মাইনাস বিটা। ইনফ্যাক্ট এটা তোমাদের হোমওয়ার্ক ছিল গত ক্লাসে, আমি জানি না তোমরা এটা করেছো কিনা। যদি না করে থাকো তাহলে ইউ বেটার ডু ইট। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি পরবর্তীতে যখন রিভিউ ক্লাসে অথবা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিব। বাট লেট মি নো যে তোমরা এটা বুঝতে পেরেছো অথবা বুঝতে পারোনি। লাইকওয়াইজ আমরা যদি এই যে দ্বিতীয় যেই অ্যাপারচারটা আছে সেখান থেকে আমাদের যে ওয়েভ ইমানেটেড হবে, এই তার যে ইমপ্যাক্ট এখানে পিতে আসবে সেটা আমাদের কি হবে, E2 ইকুয়াল টু এই অংশটা তো থাকবে A sin বিটা বাই বিটা cos ওমেগা টি মাইনাস বিটা। ইন অ্যাডিশন এই দুটোর মধ্যে একটা ফেজের পার্থক্য থাকবে। সেটা কত হবে, সেটা ধরো যদি φ1 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে সেখান থেকে আমরা φ1 কে বাদ দিচ্ছি। তো তোমরা অলরেডি জানো যে বিটা ইকুয়াল টু কত, বিটা ইকুয়াল টু হলো পাই বাই ল্যামডা বি সাইন থিটা, যেখানে বি হলো আমাদের স্লিট উইডথ। আর তাহলে এখানে φ1 কি হবে, তোমরা অলরেডি দেখেছো যে স্লিট সেপারেশন হলো আমাদের ডি, তাহলে আমাদের এই φ1 হবে টুয়াইস পাই বাই ল্যামডা ডি সাইন থিটা। তোমাদের বুঝার সুবিধার্থে আমি এই ছবিটা এখানে রেখেছি যাতে নাকি তোমরা এই যে এই অংশটা নিরূপণ করতে পারো। তোমরা ইউ বেটার ট্রাই ইট। যারা অলরেডি করেছো তাদের জন্য তো বোঝা সহজবোধ্য, আর যারা এখনো করনি তারা বেটার হোমওয়ার্কটা তাড়াতাড়ি করবা। তো তাহলে আমাদের এই যে দুটো ওয়েভের ইমপ্যাক্ট, যেটা এখানে আমরা যদি ধরো পি প্রাইম বিন্দুটা কনসিডার করি তাহলে সেখানে আমাদের ই ইকুয়াল টু কি হবে, E1 প্লাস E2। তো সার্টেনলি তোমরা দেখছো যে প্রথমটা হলো আমাদের এ সাইন বিটা বাই বিটা cos ওমেগা টি মাইনাস বিটা, আর পরেরটা হলো এ সাইন বিটা বাই বিটা cos ওমেগা টি মাইনাস বিটা মাইনাস φ1। তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে অ্যাড করলে কি পাবো আমরা,
এই এই অংশটা রিটেন করবে, সাইন বিটা বাই বিটা এ থাকবে, আর এই অংশটা যেহেতু cos a প্লাস cos b, তাহলে সেটা কি হবে আমাদের cos a মাইনাস b ইনটু cos a প্লাস b বাই 2, মানে দুটোর ক্ষেত্রে a মাইনাস b বাই 2 এন্ড cos a প্লাস b বাই 2। তাই যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা দেখছি এই আমরা যদি বিয়োগ করি তাহলে কি থাকে, phi 1 বাই 2 থাকে। তো আমরা সেইটাকে গামা দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো গামা ইকুয়াল টু লিখেছি আমরা phi 1 বাই 2। আর পরের অংশ তো সার্টেনলি এই দুটোর অ্যাডিশন, তার মানে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের ওমেগা টি মাইনাস বি রিটেন করে, আর এইটাকে 2 দিয়ে ভাগ করলে হাফ phi 1 হয়। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই দুটো ওয়েভের মানে দুটো স্লিটের ফলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের এই যে অ্যামপ্লিটিউডটা এখন দাঁড়িয়েছে টুয়াইস এ সাইন বিটা বাই বিটা কস গামা, আর তার সাথে আমাদের একটা সাইনোসয়েডাল ওয়েভ আছে যেটা আমাদের একটা কোসাইন ওয়েভ, সেটা হলো কস ওমেগা টি মাইনাস বিটা মাইনাস হাফ আই ওয়ান। তার মানে এই যে অরিজিনাল ওয়েভ আসলে রিটার্ন করেছে তার সাথে একটা ফেজের পরিবর্তন আছে। তো এখন আমরা দেখি যদি নাকি আমরা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনের কথা বলি তাহলে আমরা লিখতে পারি সার্টেনলি I ইকুয়াল টু 4 I নট সাইন স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার কস স্কয়ার গামা। বিকজ তোমরা জানো যে এই যে এইখানে আমরা যদি এটাকে স্কয়ার করি, এই অ্যামপ্লিটিউডটাকে স্কয়ার করি তাহলে এখানে একটা 4 আসছে, আর এবং এই a স্কয়ার কে আমরা I নট, তার মানে যখন নাকি আমরা এই সে ধরো পি বিন্দু যদি আমরা কনসিডার করি যেটা নাকি দুটো এই যে উপরে যদি আমরা জানি তার এই যে প্রত্যেকটা বিন্দু থেকেই এখানে পি বিন্দু যেটা নাকি আমাদের সমান দূরত্বে, তাহলে দে আর সাপোজ টু বি ইন ফেজ, এবং সেই জায়গাটায় যে আমাদের ব্রাইট ফ্রিঞ্জ হবে সেই বিষয়ে আমরা আগে আলোকপাত করেছি। তো তাহলে আমরা যদি পি প্রাইম আরেকটা বিন্দুতে যদি কনসিডার করি যে আমাদের ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কি হবে, তাহলে আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে I ইকুয়াল টু আমরা পাচ্ছি 4 I নট সাইন স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার কস স্কয়ার গামা। তো গামা তো অলরেডি আমি তোমাদেরকে নিরূপণ করেছি এবং সেটা সম্পর্কে আলোকপাত করেছি। এখন দেখো যে আমরা যদি এই ম্যাক্সিমাম এবং মিনিমাম পজিশন গুলো দেখি তাহলে এই যে ইকুয়েশন 6 থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিটি শূন্য হবে কখন, যদি নাকি বিটা ইকুয়াল টু আমাদের পাই টু আইস পাই থ্রাইস পাই ইত্যাদি হয়, এবং গামা ইকুয়াল টু যদি নাকি আমাদের পাই বাই টু থ্রাইস পাই বাই টু ফাইভ পাই বাই টু অর অড মাল্টিপল অফ কি হাফ পাই যদি নাকি আমাদের হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই টার্মটা অথবা এই টার্মটা শূন্য হবে। তার মানে যে কোনো একটা টার্ম শূন্য হলে আমাদের ইন্টেন্সিটি কি হবে, শূন্য হবে, বা আমাদের এটা মিনিমা হবে। তো এখন দেখি আমরা কোন জায়গাগুলোতে এই মিনিমা গুলো আমরা পাবো। তো যদি নাকি আমরা এই বিটা ইকুয়াল টু পাই বাই ল্যামডা বি সাইন থিটা বসাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো বি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা, যেখানে এম ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি বা 0 1 2 3। তো যেহেতু আমরা শূন্য অলরেডি কনসিডার করেছি এই জন্য শূন্যটাকে আমাদেরকে এক্সক্লুড করতে হবে, বিকজ তোমরা জানো যে যখন নাকি এই m ইকুয়াল টু 0 হয় সেই জায়গাটায় আমাদের কি পাবো, ওই জায়গাটা আমরা ব্রাইট পাবো। তার মানে যেই আলো আমরা ব্যবহার করছি সেরকমই আমরা পাবো, বিকজ দে আর ইন ফেজ। এখন যদি নাকি আমরা গামা ইকুয়াল টু কি পেলাম আমরা পাই বাই ল্যামডা ডি সাইন থিটা, সেটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এখান থেকে পাবো ডি সাইন থিটা ইকুয়াল টু 0 ল্যামডা টুয়াইস ল্যামডা থ্রাইস ল্যামডা ইত্যাদি। তাহলে এই জায়গাগুলোতে পাবো আমরা কি, আই এম সরি, এটাই আমরা পরে আলোচনা করছি, তার আগে আমরা এটাতে আসি ডি সাইন থিটা ইকুয়াল টু n প্লাস হাফ ল্যামডা। তার মানে এই জায়গাগুলোতে আমরা মিনিমা পাবো। তাহলে তোমরা জানো যে এইটা হলো আমাদের ডিফ্রাকশন মিনিমা, এবং এইটা হলো আমাদের যেহেতু দুটো স্লিট আমরা ব্যবহার করেছি তার মানে হলো তাদের যে ইন্টারফারেন্স ফেনোমেনা তাদের জন্য যে মিনিমাটা সেটা। এখন কথা হলো যে আমরা ম্যাক্সিমামটা কোথায় পাবো? ম্যাক্সিমামটা ওই জায়গায় পাবো যেখানে নাকি আমাদের গামা ইকুয়াল টু 0 পাই টুয়াইস পাই থ্রাইস পাই ইত্যাদি হবে। তোমরা এখান থেকে দেখো গামা ইকুয়াল টু 0 পাই টুয়াইস পাই থ্রাইস পাই অর ইন্টিগ্রাল মাল্টিপল অফ পাই যদি আমরা এখানে গামা বসাই তাহলে এইটা হবে আমাদের ম্যাক্সিমাম। সো যেহেতু একটা নয় অনেকগুলো সেই জন্য আমরা প্লুরাল ব্যবহার করছি, ম্যাক্সিমা ব্যবহার করছি। তো একইভাবে যদি আমরা গামার ভ্যালুটা
বসাই অ্যান্ড দেন আমরা সিম্পলিফাই করি তাহলে দেখতে পাবো যে d sin theta equal to 0 ল্যামডা টুয়াইস ল্যামডা থ্রাইস ল্যামডা অর ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেন্থ যদি হয় তাহলে সেইটা দিবে আমাদের ম্যাক্সিমা পজিশন। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? No, sir. আচ্ছা, দেন হলো যদি আমরা এন স্লিট ফ্রনপার ডিফ্রাকশন করতে চাই তাহলে এন স্লিট মানে কি? তার মানে হলো যে আমাদের একটা নয় দুটো নয় তার থেকে বেশি সংখ্যক স্লিট যদি হয় দেন হলো এন এর ভ্যালুটা তোমরা সেখানে বসাতে পারবে। আমরা এন নিয়ে পরে আলোচনা করব, বাট ফর দি মোমেন্ট বিং আমরা কনসিডার করছি যে এই মোর দেন 2 যদি আমাদের স্লিট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফ্রনপার ডিফ্রাকশন প্যাটার্নটা কি হবে। তো আমরা ঠিক আগের মতোই কনসিডার করছি আমাদের একটা প্লেন ওয়েভ ফ্রন্ট এখানে ইনসিডেন্ট হচ্ছে যেখানে আমাদের এন সংখ্যক স্লিট এই যে পাশাপাশি রাখা আছে এবং এখানে আমাদের একটা কালেক্টিং লেন্স আছে যার ফোকাল লেন্থ হলো এফ এবং তার ফোকাল প্লেনে আমরা একটা স্ক্রিন প্লেস করেছি। তো যেহেতু আমরা প্লেন ওয়েভ ফ্রন্ট বলছি তার মানে হলো যে সার্টেনলি সামহাউ উই হ্যাভ ম্যানিপুলেটেড যে এই ওয়েভ ট্রেন গুলো আসছে কামিং আউট ফ্রম এ লার্জ ডিসটেন্স অথবা আমরা এখানে কোনো একটা ম্যানিপুলেশন করেছি তার মানে আমরা এই যে ফ্রনহপারের যে ডিফ্রাকশন কন্ডিশন সেইটাকে আমরা অলরেডি ফুলফিল করেছি। তো আমরা এইখানেও কনসিডার করছি যে আমাদের প্রত্যেকটা স্লিটের উইডথ হলো স্মল বি এবং এই স্লিটের মাঝখানে যে ওপেক স্পেস গুলো আছে সেগুলোর উইডথ হলো আমাদের এ এবং আমরা যদি বলি যে স্লিট সেপারেশন তার মানে একটা স্লিট থেকে আরেকটা স্লিটের যে দূরত্ব সেটাকে আমরা স্মল ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি। আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো সেটা হলো যে আমরা যদি স্মল এন সংখ্যক এখানে ওয়েভ মানে ওয়েভ সোর্স এখানে কনসিডার করি যে আমাদের এইটাকে হাইজেন্স প্রাইমারি ওয়েভ সোর্স হিসেবে কনসিডার করি এন্ড দেন তারা সেকেন্ডারি সোর্স হিসেবে কনসিডার করছে এরকম যদি আমরা এন সংখ্যক সোর্স কনসিডার করি তাহলে এই এন সংখ্যক সোর্সের একটা থেকে আরেকটার মধ্যে যে সেপারেশন সেটাকে আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটা এইখানে তোমাদের দরকার নেই, বাট তোমরা যখন এই যে যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক বললাম ওটা ডিরাইভ করতে যাবা তখন তোমাদের এটা প্রয়োজন পড়বে। এনিওয়ে তাহলে এইখানে আমাদের যে এন সংখ্যক স্লিট আছে তাহলে এটার জন্য আমাদের যে ডিফ্রাকশনের ফলে আমাদের এইখানে যে ওয়েভের ডিস্ট্রিবিউশন হবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কি দিয়ে? এ সাইন বিটা বাই বিটা কস ওমেগা টি মাইনাস বিটা। দ্বিতীয়টা যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের স্লিট সেপারেশন ডি তাহলে তাদের মধ্যে একটা ফেজের পার্থক্য থাকবে এবং সেই ফেজের পার্থক্যটা হলো আমাদের ফাই 1 কাজে আমরা সেটাকে লিখতে পারি এ সাইন বিটা বাই বিটা কস ওমেগা টি মাইনাস বিটা মাইনাস ফাই 1 এন্ড লাইকওয়াইজ তুমি তারপরের স্লিট এইভাবে যদি এন সংখ্যক স্লিটের কনসিডার করো তাহলে লাস্ট টার্ম আসবে আমাদের এ সাইন বিটা বাই বিটা কস ওমেগা টি মাইনাস বিটা মাইনাস n মাইনাস 1 ফাই 1। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আর্মে আমাদের এই যে সাইন বিটা বাই বিটা অংশটা আছে তাহলে এইটাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে আমরা পাচ্ছি cos ওমেগা টি মাইনাস বিটা প্লাস cos ওমেগা টি মাইনাস বিটা মাইনাস ফাই 1 এন্ড সো অন আপ টু প্লাস cos ওমেগা টি মাইনাস বিটা মাইনাস n মাইনাস 1 ইনটু ফাই 1। এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা দেখতে পাবো এইটা সমান আমরা পাবো a sin বিটা বাই বিটা sin n গামা বাই sin গামা, যেটা এই গামাটা আমরা অলরেডি নিরূপণ করেছি। গামা ইকুয়াল টু কত বলেছি আমরা? গামা ইকুয়াল টু হলো পাই 1/2 এবং সেটা ইকুয়াল টু আমাদের কত? পাই বাই ল্যামডা ডি sin থিটা। তো তাহলে রেস্ট অফ দ্য থিংস কি আমাদের? cos ওমেগা টি মাইনাস বিটা মাইনাস হাফ n মাইনাস 1 পাই 1। তো এই অংশটা আই বেটার সাজেস্ট ইউ এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকে যে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে যেই টার্ম গুলো আছে এইগুলোকে যদি তুমি অ্যাড করো তাহলে দেখবা যে এই সাইন এন গামা বাই সাইন গামা যেখানে নাকি গামা ইকুয়াল টু পাই 1/2 ইকুয়াল টু পাই বাই ল্যামডা ডি সাইন থিটা তোমরা পাবা এন্ড তার সাথে যে cos ওমেগা টি মাইনাস বিটা মাইনাস হাফ n মাইনাস 1 ইনটু পাই 1। তো এটাও তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকলো এবং শুধু অ্যাসাইনমেন্ট আছে তোমরা পরবর্তীতে করবা। বিষয়টা এরকম না, আসলে তোমরা যদি এই পরবর্তী ডেভেলপমেন্ট গুলো ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড তাহলে এই ম্যাথমেটিক্যাল ওয়ার্ক গুলো তোমাদের আসলে করতে হবে, প্রবলেম গুলো সলভ করতে হবে। সেজন্য আই বেটার সাজেস্ট ইউ যে যখনই আমি তোমাদেরকে বলি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ইউ বেটার ডু ইট দেন এন্ড দেয়ার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো।
স্যার নিচে হচ্ছে আমরা যে ফেজ চেঞ্জ ধরছি সেটা তো আগে ছিল হচ্ছে পাই বাই ল্যামডা এ সাইন থিটা এবং এ ছিল হচ্ছে স্লিটের উইডথ, কিন্তু আমরা এখানে স্লিটের উইডথ 2d ধরছি কেন? কারণ স্লিটের উইডথ তো না শুধু 2D ধরিনি, 2D ধরিনি। আমরা আগে যে পাই বাই ল্যামডা বি সাইন থিটা আমরা কনসিডার করেছিলাম, এই যে এখানে দেখো আমি এই জন্য তোমাদের জন্য এই ছবিটা রেখে দিয়েছি। এটা হলো সিঙ্গেল স্লিটের জন্য, এইটা হলো আমাদের সিঙ্গেল স্লিটের জন্য। তো এইখানে আমাদের স্লিট উইডথ হলো বি। তো এই জন্য এইখান থেকে আমরা যে বিটা পেয়েছিলাম সেটা, সেই বিটা হলো আমাদের পাই বাই ল্যামডা বি কি সাইন থিটা। সাইন থিটা, রাইট। আর যখন নাকি আমরা এই যে এখানে ডাবল স্লিট, এখানে দেখো এইখানে এই যে A1, যেমন আমরা বলছিলাম যে n সংখ্যক পয়েন্ট সোর্স যদি আমরা কনসিডার করি তাহলে কি হতো, A1 A2 A3 আপ টু an পর্যন্ত হতো এই স্লিটের জন্য। এন্ড লাইকওয়াইজ আমাদের এখানে কি হতো, B1 B2 B3 আপ টু Bn পর্যন্ত হতো আমাদের এই দ্বিতীয় স্লিটের জন্য। তো এই স্লিটের উইডথ আমাদের বি, এই স্লিটের উইডথ হলো আমাদের বি। তো আমাদের যদি মনে করো এই বাকি অংশটা না থাকতো, এই বাকি অংশটা টোটালি না থাকতো, তাহলে কি হতো, তাহলে আমাদের এই যে ফিল্ড ডিস্ট্রিবিউশনটা হতো আমাদের E1 = a sin বিটা বাই বিটা cos ওমেগা t মাইনাস বিটা, যেখানে বিটা হলো আমাদের কত, পাই বাই ল্যামডা বি সাইন থিটা। আর দ্বিতীয় স্লিটের জন্য, তার মানে আমরা যখন এই যে এই দ্বিতীয় স্লিটটা কনসিডার করছি, তখন এই স্লিটটাও যদি সে এইখানে হতো, ফর ইনস্ট্যান্স, যদিও এটাকে হওয়া সম্ভব নয়, তাহলে কি হতো, এই একই জিনিস হতো, বাট এই স্লিটটার সেপারেশন কত, স্মল ডি। তার মানে হলো যে এই যে A1 থেকে B1 এর সেপারেশন কত, ডি। লাইকওয়াইজ A2 থেকে B2 এর সেপারেশন কত, ডি। লাইকওয়াইজ A3 B3 এর সেপারেশন কত, ডি। তাহলে সেই জন্য আমাদের যে ফেজের পরিবর্তন হবে সেটাকে আমরা φ1 বলেছি, এবং সেই φ1 = একইভাবে হলো আমাদের টুয়াইস পাই বাই ল্যামডা কি ডি সাইন থিটা। কিন্তু কিন্তু আমাদের এই যে গামা ইকুয়াল টু, যেহেতু আমাদের কত হচ্ছে φ1/2 হচ্ছে, তোমরা এইটা যখন এই যে ক্যালকুলেশন করবা তখন এটা দেখতে পাবা যে আমাদের এই গামা ইকুয়াল টু আমরা দেখছি φ1/2, যে কারণে যে টুয়াইস পাই বাই ল্যামডা এই 2 দিয়ে ভাগ করার ফলে পাই বাই ল্যামডা ডি সাইন থিটা। আই গেস ইউ গট টু আন্ডারস্ট্যান্ড। আর তারপরে যদি না বুঝো, ইউ বেটার ওয়ার্ক অন ইট, এবং তারপরে আমরা একটুখানি তোমরা এই যে খেয়াল রেখো, এই যে দুটো জিনিস, একটা হলো আমাদের গামা আর একটা হলো φ1/2। তো এই φ1/2 কত, টুয়াইস পাই বাই ল্যামডা ডি সাইন থিটা, এটা তো আমরা আগেই বলেছি। এইখানে দেখো, তার মানে এই যে এইখান থেকে আর এইখান থেকে যে দুটো আসছে তাদের মধ্যে ফেজের পার্থক্য কত, এই দুটো এই যে A1 আর B1 এর মধ্যে যেই মনে করো দুটো সেকেন্ডারি সোর্স, তাদের মধ্যে যেই ফেজের পার্থক্য, সেটাকে যদি আমরা φ1 বলি তাহলে সেটা কত, সেইটা হলো আমাদের এই যে এখানে লিখেছে φ1 হলো টুয়াইস পাই বাই ল্যামডা ডি সাইন থিটা। আর এই যে গামা, এটা হলো আমাদের এইখানটায় এই যে দুটো ওয়েভের সুপার ইম্পোজিশনের ফলে, বা এই দুটোকে কালেক্ট করার ফলে, দুটোর কম্বিনেশন ফলে আমাদের এই যে গামা টার্মটা হচ্ছে, যেটা হলো আমাদের কত, এই φ1/2, এই φ1/2 ইকুয়াল টু হলো আমরা গামা কনসিডার করেছি, সেটা হলো তাহলে এইখানে যদি আমরা φ1/2 করি তাহলে কি হয়, এই 2 টা থাকে না, তাহলে পাই বাই ল্যামডা ডি সাইন থিটা। ইজ দ্যাট ক্লিয়ার নাও? স্যার আরেকটু কনফিউশন ছিল স্যার, সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে এখানে 2টা থাকে না, এখানে হচ্ছে ডাবল স্লিটের 2 আসে, এটাই বুঝতেছি না। মানে তুমি কি এই ইকুয়েশন 4 এর কথা বলছো? না স্যার, এই যে ফেজ চেঞ্জেই সিঙ্গেল স্লিটের জন্য জাস্ট পাই বাই ল্যামডা এ সাইন থিটা হয়, 2 পাই বাই ল্যামডা এ সাইন থিটা হয় না। না না, বিষয়টা তো এরকম নয়। তুমি আবার কোশ্চেনটা বলো, আই ডিডন্ট স্যার ফেজ আন্ডারস্ট্যান্ড। চেঞ্জের ক্ষেত্রে, ফেজ চেঞ্জ হ্যাঁ, হচ্ছে যে φ1, এটা হচ্ছে যদি সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে হয় না শুধুমাত্র না, পাই বাই। φ1 তো এই φ1টা কি, আমাদের φ1 আর φ এর সাথে তুমি মিক্স আপ করো না, যদিও এটা তোমার বোঝার সুবিধার্থে যখন ক্যালকুলেশন করবা একদম সিমিলারই ফ্যাশন, একই ফ্যাশনে। বাট এই φ1টা হলো কি, φ1টা হলো আমাদের, এখানে খেয়াল করো, এই যে মনে করো এইটা হলো আমাদের একটা স্লিট আছে যার উইডথ হলো বি, এখানে আরেকটা স্লিট আছে, স্লিট উইডথ হলো বি। বাট এই দুটো স্লিটের মধ্যে আমরা সেপারেশন যদি বলি, সেপারেশনটা হলো ডি। এই যে বুঝতে পারছো কিনা তোমরা, এই A1 থেকে B1 পর্যন্ত দূরত্ব কত, ডি। তাহলে লাইকওয়াইজ A2 থেকে B2 পর্যন্ত দূরত্ব হলো ডি।
এখানে যদি আমরা A3 কনসিডার করতাম তাহলে এখানে আমরা B3 কনসিডার করতাম, তার দূরত্ব হলো D। তো আমরা বলছি এই যে A1 থেকে B1 পর্যন্ত যেই দূরত্ব, সেই তার জন্য যে ফেজের পরিবর্তন সেটা হলো আমাদের φ1। তো তোমরা তো খুব সহজেই এটা নিরূপণ করতে পারো। দেখো, এইখান থেকে যদি আমরা একটা নরমাল ড্র করতাম, এই যে A1 থেকে B1 এর উপরে যদি আমরা একটা নরমাল ড্র করতাম, তাহলে এইখানে আমাদের পাথের পার্থক্য কত হতো? সে ধরো B1 আ B1 প্রাইম ফর ইনস্ট্যান্স, তাহলে সেটা কত হতো? D sin থিটা হতো না? D sin থিটা হতো। তো যদি D sin থিটা হতো তাহলে তার করেসপন্ডিং আমার ফেজ পার্থক্য কত হতো? D sin থিটা যদি হতো তার সাথে 2π/λ মাল্টিপ্লাই হতো। এটা স্যার বুঝছি স্যার। ঠিক আছে? জি স্যার। আর আমরা যখন, আমি জানি না তুমি হোমওয়ার্ক করেছো কিনা। যদি তুমি হোমওয়ার্ক করে থাকো তাহলে ওইখানেও দেখবা যে এই ওই বিটা হলো আমাদের এই যে টোটাল উইডথটা, এই যে এটা হলো আমাদের টোটাল উইডথটা। আর এই ডিটা হলো আমাদের এই A1 থেকে B1 এর যে দূরত্ব সেটা হলো আমাদের ডি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন। আর দেন তো আমি আলোচনা করেছি যে আমাদের এই ম্যাক্সিমা মিনিমা গুলো, দেন হলো আমরা এই এন স্লিট ফ্রনহফার ডিফ্রাকশনে আসছি। তো এইখানেও যে কাজটা করেছি একই জিনিস আমাদের এখানে। এর আগের বার আমরা করলাম কি, দুটো স্লিট কনসিডার করছি, যে যেখানে আমাদের এই স্লিট উইডথ হলো আমাদের বি, আর এই অ্যাপারচার টু অ্যাপারচারের মধ্যে যে ওপেক স্পেস আছে সেইটার উইডথ হলো আমরা এ কনসিডার করেছি, এবং আমাদের স্লিট সেপারেশন তার মানে এই যে A1 থেকে B1 পর্যন্ত দূরত্ব আমরা স্মল ডি কনসিডার করেছি। তো আগের বারে আমরা কি করেছি, আগের বারে বলেছি আমাদের দুটো স্লিট আছে, আর এখন বলেছি আমাদের n সংখ্যক স্লিট আছে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা এই যে প্রত্যেকটা স্লিট 1 2 3 4 করে সেইগুলোকে আমরা অ্যাড করেছি। তো সবগুলো যখন অ্যাড করেছি তখন আমরা এই এক্সপ্রেশনটা পাচ্ছি, সেটা হলো a sin beta by beta sin n gamma by sin gamma cos omega t minus beta minus half n minus 1 into phi1। যেখানে গামা আমরা ডিফাইন করেছি এই φ1/2 কে, φ1/2 কে আমরা গামা দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এবং সেটা ইকুয়াল টু, তোমরা জানো যে φ1 হলো আমাদের টুয়াইস π/λ d sin থিটা, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি π/λ d sin থিটা। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ইকুয়েশন 14 থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটা এখন আমাদের কি হয়েছে, এইটা আমাদের অ্যামপ্লিটিউড হয়েছে a sin beta by beta sin n gamma by sin gamma cos omega t minus beta minus half n minus 1 into phi1। এই অংশটা হলো আমাদের এই যে ওয়েভটা রিটেন করছে, বাট আমাদের অ্যামপ্লিটিউড পরিবর্তন হচ্ছে এইটুকু। এটার মধ্যে দেখো এই অংশটা অলরেডি আমাদের এই যে ডিফ্রাকশন অ্যামপ্লিটিউড আমরা এর আগেই দেখেছি এইটা। আর এই অংশটা কি জন্য আসছে, এই অংশটা অ্যারাইজ করছে ডিউ টু ইন্টারফারেন্স। এই যে আমাদের প্রত্যেকটা অ্যাপারচার থেকে আমাদের যে আলো আসছে তাদের সুপার ইম্পোজিশনের ফলে আমাদের এই দ্বিতীয় টার্মটা অ্যারাইজ করছে। এখন আমরা যদি ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন দেখতে চাই তাহলে আমরা দেখব যে I ইকুয়াল টু কি হবে, I নট। তো I নট আমরা অলরেডি ডিফাইন করেছি, এই যে a স্কয়ার কে আমরা I নট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, যেখানে আমরা বলছি যে ওয়েভগুলো যদি নাকি আমাদের সবগুলো ইন ফেজে সুপার ইম্পোজ হতো, সেটা কোথায়, সেটা হলো যদি নাকি আমাদের এই যে এইখানে আমরা একটা পয়েন্ট P কনসিডার করতাম, যেটা থেকে আমাদের এই যে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব হলো সমান, তাহলে সেই জায়গাটায় যে ইন্টেন্সিটিটা হতো সেইটাকে আমরা I নট দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো রেস্ট অফ দ্য থিংস আমাদের কি থাকছে, sin স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার sin স্কয়ার n গামা বাই sin স্কয়ার গামা। এখন আমরা জানতে চাই যে আমাদের এই যে ম্যাক্সিমা এবং মিনিমা পজিশন গুলো কোথায় হবে। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে যদি নাকি আমাদের n লার্জ নাম্বার হয় এবং আমরা যদি গামা টেন্স টু m পাই হয়, গামা টেন্স টু m পাই হয়, তাহলে আমরা সেই জায়গাগুলোকে কি, সেইগুলোতে আমরা ম্যাক্সিমা পজিশন পাবো। তো এইটা তোমরা এখান থেকে বুঝতে পারছো কিনা, এখান থেকে সরাসরি বোঝা যাবে না, এটাও তোমাদের জন্য একটু হোমওয়ার্ক থাক। যদি আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, সেটা হলো যে এই টার্মটা খেয়াল করো, এই টার্মটা খেয়াল করো, এই যে সাইন এন গামা বাই সাইন গামা, তোমরা এই প্রবলেম সলভ করতে জানো কিনা, আই এম নট শিওর।
তোমরা জানো এই ধরনের প্রবলেম কি করে সলভ করে? হুম? না স্যার। আচ্ছা, এনিওয়ে অসুবিধা নাই। তোমরা ইউ বেটার ট্রাই, যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরেকটু বলে দিব। সেটা হলো যে তোমরা এখানে লাপিটালস রুল এপ্লাই করবা। তো লাপিটালস রুল এপ্লাই করলে এখানে কি আছে? আমরা যদি এটা একটা স্কয়ার টার্ম কনসিডার করি, একটা স্কয়ার টার্ম, তাহলে কি sin n গামা বাই sin গামা হয় না? sin n গামা বাই sin গামা হয়, রাইট? তো তুমি যদি লাপিটালস রুল এপ্লাই করো, তাহলে তুমি যদি ডিফারেনশিয়েট করো উপরে নিচে, তাহলে এটা কি হয়? cos n গামা, বাইরে একটা n আসে, আর নিচে কি আসে? cos গামা, রাইট? তাহলে n cos n গামা বাই cos গামা, এন্ড দেন যদি গামা টেন্ডস টু m পাই হয়, তাহলে তুমি যদি এবার এখানে ভ্যালু বসাও, তাহলে কি হয়? প্লাস মাইনাস n হয়, রাইট? তার মানে এইটাকে যদি তুমি প্লাস মাইনাস n হয়, সেটাকে স্কয়ার করলে কি হয়? মাইনাস n এর স্কয়ার ও n স্কয়ার, প্লাস n এর স্কয়ার হলো n স্কয়ার। তার মানে হলো যে সেইখানে আমাদের এখানে n স্কয়ার i নট sin স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার। তার মানে এই অংশটার ভ্যারিয়েশন যদি খুব একটা না হয়, এই অংশটার ভ্যারিয়েশন যদি খুব একটা না হয়, তাহলে সেইখানে আমরা একটা ইনটেন্স ম্যাক্সিমা পাবো। তো সেই কন্ডিশনটা এই গামা ইকুয়াল টু m পাই, গামা ইকুয়াল টু তো তোমরা অলরেডি দেখেছো কত? গামা ইকুয়াল টু পাই বাই ল্যামডা ডি সাইন থিটা। তো আমরা যদি এইখানে বসাই, এই যে গামা ইকুয়াল টু পাই বাই ল্যামডা ডি সাইন থিটা যদি আমরা বসাই, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি ডি সাইন থিটা ইকুয়াল টু m ল্যামডা, যেখানে m ইকুয়াল টু 0, 1, 2, 3 ইত্যাদি। তাহলে এইগুলো হলো আমাদের ম্যাক্সিমা পজিশন। তো আমরা আগের মতোই এখনো বলছি, এই যে সেন্টারে যে আমরা ম্যাক্সিমামটা পাবো, সেটাকে আমরা বলছি সেন্ট্রাল ম্যাক্সিমাম। আর তারপরে আমরা যে ম্যাক্সিমাম গুলো পাবো, সেগুলোকে আমরা সেকেন্ডারি ম্যাক্সিমা বলতে পারি, বিকজ উই আর গোয়িং টু গেট এ নাম্বার অফ ম্যাক্সিমা, সেই জন্য আমরা সেটাকে সেকেন্ডারি ম্যাক্সিমা বলতে পারি। এখন কথা হলো যে আমরা মিনিমাম পজিশন গুলো কোথায় কোথায় পাবো। তো সেইখানে ঠিক আগের মতো আমরা যেভাবে তোমাদেরকে বলেছি, তুমি যদি এই কাজগুলো এখানে আবার করো, যে এখানে যদি তুমি দেখো, তাহলে এই যে তোমাদেরকে বলেছি বিটা ইকুয়াল টু এম পাই যদি নাকি হয় আমাদের, তাহলে সেই জায়গাগুলো আমাদের মিনিমা পাবো। আবার এই যে গামা ইকুয়াল টু যদি আমরা এখানে লিখেছি, আমরা এই যে গামা ইকুয়াল টু বেটার টু সে এন গামা ইকুয়াল টু যদি আমরা পি পাই বলি, তাহলে সেই জায়গাগুলোতে আমরা মিনিমা পাবো, বিকজ তখন এই জায়গাটা এইটা মিনিমাইজেশন হবে, আর এটা বিটা ইকুয়াল টু এম পাই যদি আমরা বসাই, তাহলে এই টার্মটা মিনিমাইজড হবে। সো আমরা যদি সেইটাকে বিটার ভ্যালু, তো তোমরা জানো পাই বাই ল্যামডা বি সাইন থিটা, আর গামা কত? পাই বাই ল্যামডা ডি সাইন থিটা। তোমরা যদি এই ভ্যালুগুলো এখানে বসাও, তাহলে ইউ আর গোইং টু গেট, এইটা হলো বি সাইন থিটা ইকুয়াল টু সে এন ল্যামডা আমরা বসাচ্ছি, যেখানে এন ইকুয়াল টু 1, 2, 3 ইত্যাদি। অবশ্যই শূন্য হবে না, কারণ শূন্য কেন এক্সক্লুড করা হয়েছে সেটা আমরা আগেই আলোচনা করেছি। আর এই এন গামা ইকুয়াল টু পি পাই, এখানেও একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে পি ইকুয়াল টু এন টুয়াইস এন ইত্যাদি হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ অলরেডি আমরা এই জায়গাটায় সেই জিনিসগুলোকে এনক্লোজ করেছি। এই যে ডি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা বা গামা ইকুয়াল টু এম পাই, আমরা অলরেডি ওই জায়গাগুলো এন্ডোর্স করেছি। তার মানে সেই জায়গাগুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলো আমরা মিনিমা পাবো। তাহলে আমরা যদি এই ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে মানে গামা ইকুয়াল টু এই পি বাই এন পাই, এন্ড দেন গামার ভ্যালু যদি আমরা বসাই পাই বাই ল্যামডা ডি সাইন থিটা, তাহলে ডি সাইন থিটা ইকুয়াল টু পাচ্ছি আমরা ল্যামডা বাই এন টুয়াইস ল্যামডা বাই এন আপ টু এন মাইনাস 1 ল্যামডা বাই এন। তারপরে এই যে এন ল্যামডা, এই টার্মটা বাদ দিতে হবে, বিকজ অফ দ্য রিজন এটা আমরা অলরেডি আলোচনা করেছি, সেখানে আমরা ম্যাক্সিমাম পজিশন পাবো। তাহলে পরবর্তী টার্ম হলো n plus 2 lambda by n, and then up to কত? twice n minus 1 lambda by n পর্যন্ত আমরা দিতে পারবো। দেন আমাদের এখানে যে 2n টার্মটাকে বাদ দিতে হবে, and then হলো 2n plus 1 lambda by n and so on, তারপরে টার্মগুলো আমরা এখানে পাবো। তো তার মানে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের যে জিরো টার্ম এখানে একটা ম্যাক্সিমাম ছিল, আবার এই যে n এর টার্ম এখানে আমাদের একটা ম্যাক্সিমাম ছিল, তাই না? তাহলে যদি আমাদের এইখানে একটা ম্যাক্সিমাম থেকে থাকে, এইখানে একটা ম্যাক্সিমাম থাকে, আর এই কয়টা মিনিমাম, তাহলে কয়টা মিনিমাম হলো? n-1 সংখ্যক মিনিমাম হলো, রাইট? তার মানে আমাদের সংখ্যা হলো, হ্যাঁ বলো বলো তোমার কোশ্চেনটা। না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এইখানে তোমরা দেখছো যে কতগুলো, এই যে n-1 সংখ্যক মিনিমা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে n-1 সংখ্যক যদি মিনিমা থাকে,
তার মানে হলো যে এর মাঝখানে আমাদের এই প্রত্যেকটা মিনিমার মাঝখানে একটা করে ম্যাক্সিমা থাকবে না? জি স্যার। এইগুলোকে আমরা সেকেন্ডারি ম্যাক্সিমা বলি। এই যে আগের টার্ম গুলোতে এইখানে আমি যেটা বলেছি, এইখানে এইগুলোকে আমরা প্রিন্সিপাল ম্যাক্সিমা বলি, আর এইখানে আমরা যে ম্যাক্সিমা গুলো পাবো, তার মানে এইটা আর এটার মাঝখানে যে ম্যাক্সিমা গুলো পাবো সেগুলোকে আমরা সেকেন্ডারি ম্যাক্সিমা বলি। তাহলে সে ধরো আমরা যদি 4টা স্লিট কনসিডার করতাম ফর ইনস্ট্যান্স, তাহলে এখানে আমরা কয়টা ম্যাক্সিমা পেতাম? কয়টা সেকেন্ডারি ম্যাক্সিমা পেতাম? 3টা। একটু গুনো, তাহলে এখানে বুঝতে পারবা। যদি আমাদের 4 হতো তাহলে এই টার্মটা কত হতো? 4 - 1 মানে 3, রাইট? বুঝতে পেরেছো? যদি আমরা Yes, n = 4 বসাতাম তাহলে এটা হতো 3। তো আমাদের এখানে ম্যাক্সিমা আছে, এটা হলো আমাদের মিনিমা, তাহলে এখানে একটা ম্যাক্সিমা পেতাম, এখানে একটা, তাহলে সেকেন্ডারি ম্যাক্সিমা কটা হতো? n - 2 সংখ্যক, মানে দুটো। বুঝতে পেরেছো এখন? তার মানে আমরা এই যে ল্যামডা থেকে λ/n থেকে শুরু করে এই পর্যন্ত এই প্রত্যেকটার মাঝখানে একটা করে ম্যাক্সিমা আমরা পেতে পারি। তো তার মানে আমরা কটা ম্যাক্সিমা পেতে পারি? n-2 সংখ্যক ম্যাক্সিমা আমরা পেতে পারি। এবার আমরা আসি মিসিং অর্ডারসে। মিসিং অর্ডার কাকে বলে? মিসিং অর্ডার হলো যে যেই জায়গাটা আমাদের ম্যাক্সিমা পাওয়ার কথা সেই জায়গাটা যদি আমরা ম্যাক্সিমা না পাই, তাহলে ওই জায়গাটা মিসিং হবে। কেন মিসিং হবে? কারণ হলো দেখো যে একই ধরনের কন্ডিশন দুটো আমরা এখানে পেয়েছি। একটা হলো d sin θ = m λ, যেটা হলো আমাদের কিসের কন্ডিশন? সেটা হলো আমাদের প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশন। আর এই যে b sin θ = n λ, এটা হলো আমাদের ডিফ্রাকশন মিনিমা কন্ডিশন, তাই না? এটা হলো আমাদের ডিফ্রাকশন মিনিমার কন্ডিশন। তাহলে দুটোর এইখানে দেখো m হলো আমাদের ইন্টিজার, n ও হলো আমাদের ইন্টিজার। তাহলে এই দুটো ইকুয়েশন কোন একটা পার্টিকুলার জায়গায় স্যাটিসফাই করে যেতে পারে না? কোন একটা পার্টিকুলার জায়গায় স্যাটিসফাই করতে পারে। তো একই জায়গায় যেখানে স্যাটিসফাই করবে সেখানে তোমরা দেখছো যে আমাদের এই যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনের যে টার্ম দুটো, এই টার্ম দুটো হলো মাল্টিপ্লিকেশন। তার মানে এর যেকোনো একটা যদি শূন্য হয় বা খুব কম হয়, তাহলে বাকিটা যত বড়ই হোক না কেন সেটা আসলে রিডিউসড হয়ে যায়, তার মানে মিনিমাম হয়ে যায়, আমরা সেই জায়গাটা আসলে দেখতে পাবো না। তো তার মানে এই টার্মের জন্য যদি এইটা যদি আমাদের শূন্য হয়, আর এটা আমাদের যত বড়ই হোক না কেন, এই টার্মটা যত বড়ই হোক না কেন, এই টোটাল যে ইমপ্যাক্ট সেটা আমরা কি দেখব? সেটা আমরা শূন্য দেখব বা আমরা মিনিমাম দেখব। তার মানে সেই জায়গাটায় আমাদের এই ম্যাক্সিমাটা কি হবে? মিসিং হবে। আর সেই অর্ডার গুলোকে আমরা বলি কি? সেই অর্ডার গুলোকে আমরা মিসিং অর্ডার বলি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন স্যার বুঝতে পারছি। দেখতে চাই যে আমাদের সে ধরো প্রিন্সিপাল ম্যাক্সিমা, কোন একটা প্রিন্সিপাল ম্যাক্সিমার উইথ কত সেটা আমরা জানতে চাই। তো এই প্রিন্সিপাল ম্যাক্সিমার উইথ যদি আমরা জানতে চাই, তো তাহলে প্রথম কথা হলো যে আমাদের প্রিন্সিপাল ম্যাক্সিমাটা কি? কন্ডিশন হলো d sin θ = m λ। তো যেহেতু এই m এ আমরা অর্ডার বলছি, m এ আমরা অর্ডার বলছি, তাহলে সেই জন্য আমরা থিটার এখানে একটা m সাবস্ক্রিপ্ট আমরা বসিয়ে দিয়েছি। এখন দেখো আমাদের এই যে মিনিমাম কন্ডিশন হলো b sin θ = কি? n λ, এটা হলো আমাদের ডিফ্রাকশন মিনিমা। আরেকটা হলো আমাদের আরেকটা মিনিমা কন্ডিশন আমরা দেখেছি, সেটা হলো কি? সেটা হলো আমাদের যে d sin θ = m λ প্লাস λ/n, যেটা আমরা এইখানে দেখিয়েছি। এই যে d sin θ = λ/n, এটা হলো আমাদের মিনিমা কন্ডিশন। তাহলে আমাদের কোন একটা পার্টিকুলার প্রিন্সিপাল ম্যাক্সিমার দুই পাশে যদি আমরা দুটো মিনিমা কনসিডার করি, তাহলে আমরা ধরি সে ধরো যে এই প্রথম মিনিমাটা সামনের দিকে ফরওয়ার্ড ডিরেকশনে যদি আমরা যাই, তাহলে সেটা যদি আমাদের θm প্লাস ডেল্টা θ1m কনসিডার করি, আর ব্যাকওয়ার্ডে যদি আমরা যাই তাহলে সেটা হলো θm মাইনাস ডেল্টা θ2m যদি আমরা বলি যে এই অ্যাঙ্গেল দুটো রিপ্রেজেন্ট করে এই ডিফ্রাকশন অ্যাঙ্গেল করেসপন্ডিং টু দি ফার্স্ট মিনিমাম অন আইদার সাইড অফ দি প্রিন্সিপাল ম্যাক্সিমাম। তাহলে আমাদের এই যে হাফ উইডথ বা হাফ অ্যাঙ্গুলার উইডথটা কি হবে? তাহলে এই ডেল্টা θ1m
আর এই ডেল্টা থিটা 2m কে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে সেটাই হবে আমাদের অ্যাঙ্গুলার হাফ ওয়েট। তো যদি নাকি আমরা সে ধরো n যদি খুব লার্জ হয় তাহলে আমরা এই mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমামের ক্ষেত্রে কনসিডার করতে পারি যে এই ডেল্টা থিটা 1m অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ডেল্টা থিটা টুয়াইস m। আর তাই যদি হয় যে এটা যদি কাছাকাছি হয় তাহলে সেইটাকে আমরা এই 1 2 দিয়ে রিপ্রেজেন্ট না করে আমরা ডেল্টা থিটা m দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। তো সার্টেনলি আমরা তাহলে লিখতে পারি যে এই যে আমাদের ফার্স্ট যে মিনিমাটা সেটা হলো আমাদের d sin থিটা m প্লাস মাইনাস ডেল্টা থিটা m ইকুয়াল টু তাহলে কি হবে m ল্যামডা প্লাস মাইনাস ল্যামডা বাই n। বিকজ আমরা জানি যে সামনের দিকে যদি আমরা ল্যামডা বাই n যাই তাহলে আমরা মিনিমা পাবো, আর পিছনের দিকে আমরা ল্যামডা বাই n গেলে সেদিকেও আমরা মিনিমা পাবো। তো এখন এইটাকে যদি আমরা এই যে sin থিটা m প্লাস মাইনাস ডেল্টা থিটা m কে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা দেখতে পাবো এই যে sin থিটা m cos ডেল্টা থিটা m প্লাস মাইনাস cos থিটা m sin ডেল্টা থিটা m। তো তোমরা অলরেডি জানো যে এই ডেল্টা থিটা m এটা তো খুবই কম, আর তাই যদি হয় তাহলে খুব কম হলে cos খুব কমকে আমরা 1 দিয়ে রিপ্লেস করতে পারি, আর সাইনের খুব কম হলে সেইটাকে আমরা অ্যাঙ্গেল দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এইটা হলো আমাদের সাইন থিটা এম আর এইটা হলো আমাদের ডেল্টা থিটা এম। এখন এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই তাহলে এইটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো ডেল্টা থিটা এম ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি, অবশ্যই যেহেতু আমরা অ্যাপ্রক্সিমেট করেছি সেটা হলো ল্যামডা বাই এন ডি কস থিটা এম। তো এই ডেল্টা থিটা এমটা কি আমাদের এই যে অ্যাঙ্গুলার হাফ ওয়েট। যদি আমরা এই যে উইথটা জানতে চাই তাহলে কি করতে হবে আমাদের এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমাদের এই যে কোনো একটা প্রিন্সিপাল ম্যাক্সিমামের যে উইথটা সেটা আমরা পাবো। এখন এইখান থেকে তোমরা একটা জিনিস দেখো, এই যে অ্যাঙ্গুলার হাফ উইথ বা উইথ সেটা হলো প্রপোর্শনাল টু ল্যামডা। তো ল্যামডা তো আসলে আমাদের ফিক্সড, যদি আমরা ল্যাবরেটরি অ্যারেঞ্জমেন্টে যাই তাহলে কোনো একটা পার্টিকুলার লাইট যদি আমরা ব্যবহার করি তাহলে তার জন্য আমাদের ওয়েভলেন্থটা তো ফিক্সড। আবার এই এন সংখ্যক স্লিট, এই এনটাও হলো আমাদের ফিক্সড। এখন এই যে ডিটা হলো আমাদের ভ্যারিয়েবল, তাই না? ডিটা হলো আমাদের ভ্যারিয়েবল, তার মানে হলো যে আমরা আমাদের সুবিধা মতো স্লিট গুলোর সেপারেশন নিতে পারি। এন্ড দেন হলো আমাদের এই কস থিটা এম। তো এই কস থিটা এম যদি খুব একটা তফাৎ না হয় তাহলে দেখো যে আমাদের, তার মানে এইটা হলো আমাদের নরমাল ডিফ্রাকশন। আমরা যে জিনিসটা এই জায়গাটায় আসলে বলার চেষ্টা করছি সেটা হলো যে আমাদের এই যে ডেল্টা থিটা এম কে যদি আমরা মিনিমাইজ করতে চাই তাহলে কি করতে হবে, এন কে খুব লার্জ করতে হবে, এন কে খুব লার্জ করতে হবে। তো এন কে তুমি যত লার্জ করবা তত এইটা কম হবে। আর এটা কম হওয়া মানে কি, এটা কম হওয়া মানে হলো আমরা শার্প ইমেজ পাবো। তো এইখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু জানাতে চাই, সেটা হলো যে দেখো অনেক সময় তোমাদের মনে হতে পারে যে আমাদের এই যে এম ল্যামডা, এই এম আমাদের 0 1 2 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, তাই মনে হয় না? এইটা এখান থেকে দেখলে তাই মনে হয় না? তাই মনে হয়, কিন্তু আসলে দেখো সাইন থিটা সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে? সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু হতে পারে 1। তার মানে এই যে আমার অর্ডার সর্বোচ্চ হতে পারে কত? অবশ্যই ইট শুড বি লেস দ্যান ডি বাই ল্যামডা। তো ডি তো তোমরা জানো যে স্লিট সেপারেশন, বা স্লিট সেপারেশন মানে কত, এ প্লাস বি। এটাকে অনেক সময় গ্রেটিং এলিমেন্টও বলা হয়। তো তার মানে হলো যে আমার এই যে এমটা, এই যে অর্ডার অফ দি ফ্রিঞ্জ যদি আমরা বলি তাহলে সেই এম এর সর্বোচ্চ ভ্যালু অবশ্যই ডি বাই ল্যামডার থেকে কম হতে হবে। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় মনে হয় যে এই যে এম আরবিটারি, যে তোমার যতগুলো সংখ্যক সম্ভব, কিন্তু আসলে বাস্তবে অনেকগুলো সম্ভব নয়। 2 3 পর্যন্ত জেনারেলি সম্ভব হয়। তারপরে বাকিটা তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো যে কত ডি হলে আমরা কত পর্যন্ত যেতে পারি, কত ল্যামডা হলে কত পর্যন্ত আমরা যেতে পারি। তোমরা যখন হোমওয়ার্ক করবা তখন তোমরা এইগুলো দেখতে পাও। এখন আমরা আসি এই যে ডিফ্রাকশন গ্রেটিং এ। তো তোমরা অলরেডি দেখেছো যে আমরা যদি শার্প ফ্রিঞ্জ আমরা পেতে চাই তাহলে এই এন আমাদেরকে আসলে অনেক বড় করতে হবে। তো এই বড় মানে আসলে কত? তো এই যে ডিফ্রাকশন গ্রেটিং যখন নাকি আমরা বলছি, গ্রেটিং আসলে 2 রকম হতে পারে। একটা হলো ট্রান্সমিশন গ্রেটিং, একটা হতে পারে তোমাদের রিফ্লেকশন গ্রেটিং। তো ট্রান্সমিশন গ্রেটিং মানে কি? ট্রান্সমিশন গ্রেটিং মানে হলো যে আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেই
ধারণাটা দিয়েছি যে আমাদের যদি এই যে স্লিট, তারপরে সেপারেটেড স্পেস, তারপরে স্লিট, মানে তারপরে সেপারেটেড স্পেস, তারপরে তোমার স্লিট, তার মানে স্লিট এবং ওপেক স্পেস, তারপরে স্লিট, এরকম যদি আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে সেইটাকে বলি আমরা কি, সেটাকে বলি আমরা ট্রান্সমিশন গ্রেটিং। আর যদি নাকি আমাদের এরকম থাকে যে আমাদের আলো রিফ্লেক্ট করবে এবং মাঝখানে আমাদের সে ধরো ওপেক স্পেস আছে যেখান থেকে রিফ্লেকশন ঘটবে না, তাহলে সেটাকে আমরা বলতে পারি রিফ্লেকশন গ্রেটিং। এখন কথা হলো যে আমরা যদি ট্রান্সমিশন গ্রেটিং কনসিডার করি, তোমরা ইতোমধ্যে কেউ কেউ হয়তো ল্যাবরেটরিতে এই গ্রেটিং দিয়ে এক্সপেরিমেন্ট অলরেডি করেছো, তো যারা এখনো করনি তারা হয়তো পরবর্তীতে করার সুযোগ পাবা। তো এই গ্রেটিং এ সাধারণত দেখা যায় প্রায় 15,000 লাইন থাকে পার ইঞ্চিতে। তো তোমরা বুঝতে পারছো যে 15,000 লাইন পার ইঞ্চি, তো তোমরা জানো যে এই যে 1 ইঞ্চি কতটুকু, খুব অল্প তাই না, এই অ্যারাউন্ড এতটুকু তাই না, এই যে আমার আঙুলের মাঝখানে যতটুকু ইয়ে দেখতে পাচ্ছ, এই মেবি এতটুকু হলো আমাদের 1 ইঞ্চি। তাহলে এই 1 ইঞ্চির মধ্যে যদি আমাদের এই যে 15,000 লাইন, তার মানে 15,000 স্লিট থাকতে হয় এবং 15,000 ওপেক স্পেস যদি আমাদের থাকতে হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে তৈরি করব? তো ওয়ান ওয়ে হলো যে আমরা যদি একটা গ্লাস প্লেট নিই এবং তার উপরে যদি আমরা ডায়মন্ড হেড দিয়ে যদি আমরা রুল করি, তাহলে তোমরা জানো যে আমরা রুল করলে কি হবে, যেখানে যেখানে রুলিং হবে সেই জায়গাগুলো কি ঘষে যাবে। তার মানে ওই জায়গাগুলো আমাদের আর ট্রান্সপারেন্ট থাকবে না, ওইটা আমাদের ওপেক হিসাবে কাজ করবে। আর এই ইন বিটুইন দুটো লাইনের মধ্যে আমাদের যে লাইন থাকবে সেটা আমাদের কি ট্রান্সপারেন্ট জায়গা হিসেবে কাজ করবে। তো তোমরা জানো যে এই যে 15,000 লাইন পার ইঞ্চি এইরকম লাইন ড্র করা, ইট ইজ নট দ্যাট ইজি। তো রোল্যান্ড একটা ডিভাইস উনি স্ক্রু তৈরি করেছিলেন যেটা আসলে খুব হাই প্রিসিশনের, যেটা দিয়ে উনি 1882 সালে এই কাজটা করেছিলেন এবং উনি এই 14,438 লাইন পার ইঞ্চিতে ড্র করতে সমর্থ হয়েছিলেন, যে স্ক্রু দিয়ে এটা করা সম্ভব। তো এই এই তোমরা দেখতে পাচ্ছ যে 14,438 কি অ্যারাউন্ড 15,000 তাই না? তো তারপরে এর আগে আসলে এরকম ডিফ্রাকশন গ্রেটিং তৈরি করা খুব দুরূহ ছিল এবং এইটার পরে এই গ্রেটিং তৈরি করাটা সহজ হয়েছে। তো তোমরা দেখছো যে এইরকম করে লাইন টেনে একটা গ্রেটিং তৈরি করা, এটা স্টিল দুরূহ কাজ। সেজন্য সাধারণত যেটা করা হয় সেটা হলো রেপ্লিকা গ্রেটিং তৈরি করা হয়। তার মানে হলো যে অরিজিনাল একটা গ্রেটিং তৈরি করে তার উপরে তোমার সেলুলোজ অ্যাসিটেট বা কলোডিয়ান সলিউশন তার উপরে ঢেলে দেওয়া হয়। তো তোমরা জানো যে এটা একটা পাতলা সলিউশন এবং এটাকে কিছুক্ষণ রেখে দিলে কি হয়, এটা শক্ত হয়ে যায়। তো তোমরা জানো যে যেই কাঁচের উপরে আমরা এই লাইনগুলো টেনেছি সেখানে যদি আমরা কলোডিয়ান সলিউশন ঢালি, তাহলে যেই জায়গাগুলোতে আমাদের লাইনটা না, ওই জায়গাগুলোতে মোটা হবে, একটু থিকনেস বেশি হবে, আর যেখানে লাইন নাই সেই জায়গাতে থিকনেস একটু কম হবে। এখন যদি আমরা এই রেপ্লিকা গ্রেটিংটাকে দুটো কাঁচের মধ্যে দিয়ে আটকে দিই, তাহলে এইটা আমাদের একটা ট্রান্সমিশন গ্রেটিং হিসেবে কাজ করবে। এটা এবং এইটা রিলেটিভলি চিপ। আমরা সাধারণত এই যে ল্যাবরেটরিতে যে গ্রেটিং ব্যবহার করি সেগুলো এই পদ্ধতিতে তৈরি করা। তো আমরা যদি এখন গ্রেটিং স্পেকট্রামের কথা বলি, তাহলে তোমরা অলরেডি জানো যে আমাদের যে প্রিন্সিপাল ম্যাক্সিমাম গুলোর কন্ডিশন হলো ডি সাইন থিটা এম ইকুয়াল টু এম ল্যামডা, যেটা আমরা অলরেডি নিরূপণ করেছি। তো এটাকে যদি নাকি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা দেখতে পাবো যে ডেল্টা থিটা বাই ডেল্টা ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারি এম বাই ডি কস থিটা। তো এখন দেখো কস থিটার ভ্যারিয়েশন যদি খুব একটা না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি এইটা হলো আমাদের এই যে নরমাল ফেনোমেনা। আর যদি এই যে কস থিটা ইভেন ভ্যারি করে, তখন আমরা দেখতে পাবো যে এই যে ডেল্টা থিটা ডিপেন্ড করে কিছুর উপরে, ডেল্টা থিটা তখন আমাদের এই যে ওয়েভলেন্থ যত বেশি হবে, তাহলে সেই দিকে আমাদের এই ডিফ্রাকশনটা বেশি হবে। তো আমরা এখানে একটা স্কেচ তোমাদের দেখানোর চেষ্টা করেছি। যদি নাকি আমাদের একটা স্লিট থাকে, এখানে আমাদের একটা কনভার্জিং লেন্স থাকে, এন্ড দেন আমরা এইটার ফোকাল প্লেনে যদি আমরা একটা গ্রেটিং রাখি, তারপরে যদি আমরা একটা ফের কনভার্জিং লেন্স রাখি এবং তারপরে যদি আমরা একটা স্ক্রিন প্লেস করি, তাহলে আমরা এরকম গ্রেটিং স্পেকট্রাম দেখতে পাবো। তো তোমরা ইতোমধ্যে কেউ কেউ এই যে সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ বের করেছো এই ডিফ্রাকশন গ্রেটিং দিয়ে। তোমরা জানো যে সোডিয়াম ডি লাইন্স বলি আমরা, সোডিয়াম ডি লাইন্স মানে সোডিয়ামের ডাবলেট, এটা একটা অ্যালকালি মেটাল এবং তোমরা এটাও জানো যে এই সোডিয়ামের কি
স্পিনের জন্য তাদের এই যে দুটো লাইন আমরা দেখতে পাই। তো একটা হলো 5890 অ্যাংস্ট্রম আর একটা হলো 5896 অ্যাংস্ট্রম। তাহলে এইটাকে তোমরা এখান থেকে সেপারেট করতে পারো। জিরোথ অর্ডারে তো অবশ্যই সেপারেট হবে না, এন্ড দেন হায়ার অর্ডারে গেলে তুমি এটাকে সেপারেট করতে পারো এবং দেন তুমি আইডেন্টিফাই করতে পারো যে এটার মধ্যে দিস ইজ এ মিক্সচার অফ লাইট। এটা যে মনোক্রোমেটিক নয় সেটা তোমরা এই ডিফ্রাকশন গেটিং দিয়ে এক্সপেরিমেন্ট করে সেটা জানতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে কোনো মনোক্রোমেটিক লাইটের ওয়েভলেন্থ আমরা কি এই ডিফ্রাকশন গেটিং দিয়ে আমরা নিরূপণ করতে পারি। আবার যদি মিক্সচার অফ লাইট হয় তাহলেও তার মধ্যে কিসের মিক্সচার আছে সেগুলোকেও আমরা কি ডিসোসিয়েট করতে পারি বা আইসোলেট করতে পারি। এইবার আমরা আসি রিজলভিং পাওয়ার অফ এ গ্রেটিং। তো তোমরা জানো যে রিজলভিং পাওয়ার বলি আমরা আর ইকুয়াল টু ল্যামডা বাই ডেল্টা ল্যামডা। তো রিজলভিং পাওয়ার আমরা কাকে বলি? রিজলভিং পাওয়ার মানে হলো যে দুটো নিয়ার বাই লাইনকে একটা গ্রেটিং এর সামর্থ্য কতটুকু আছে এই যে দুটো নিয়ার বাই লাইনকে সেপারেট করার, বা এই যে দুটো নিয়ার বাই লাইনকে সেপারেট করার যে অ্যাবিলিটি আমাদের এই গ্রেটিং এর, সেইটাকে বলা হয় গ্রেটিং এর রিজলভিং পাওয়ার। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এই রিজলভিং পাওয়ার এটা একটা প্রপার্টি। কিসের প্রপার্টি? গ্রেটিং এর প্রপার্টি। কিন্তু এই যে ল্যামডা বাই ডেল্টা ল্যামডা এখান থেকে মনে হয় যেন এটা গ্রেটিং এর কোনো প্রপার্টি না। ইট লুকস লাইক এটা হলো ল্যামডা আর ডেল্টা ল্যামডা, তার মানে দুটো ওয়েভের মধ্যে যে সেপারেশন, ইট লুকস লাইক এটা তার উপরে নির্ভর করছে। তো আমরা একটু দেখি যে আসলে কি করে এটা গ্রেটিং এর উপরে নির্ভর করে। তো এটা বোঝার জন্য তোমাকে এই রেলি ক্রাইটেরিয়া বুঝতে হবে। রেলি ক্রাইটেরিয়া আমরা এখানে লিখেছি এটা বোঝার জন্য। রেলি ক্রাইটেরিয়াটা হলো যে এখানে দেখো যদি আমাদের দুটো ওয়েভের মিক্সচার থাকে, একটা হলো আমাদের ওয়েভলেন্থ ল্যামডা আর একটা ওয়েভ হলো আমাদের ল্যামডা প্লাস ডেল্টা ল্যামডা। তো আমরা দেখব যে রেলি ক্রাইটেরিয়াটা হলো যে এই যে আমাদের সে ধরো ল্যামডা ওয়েভের জন্য এইটা হলো আমাদের ম্যাক্সিমা কন্ডিশন এই জায়গাটায়, এবং এর তারপরে যে আমাদের প্রথম যে মিনিমা কন্ডিশনটা আমরা যেই জায়গাটা পাবো ঠিক সেই জায়গাটা যদি আমাদের এই ল্যামডা প্লাস ডেল্টা ল্যামডার যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমরা বলতে পারি এই ওয়েভ দুটো দে আর জাস্ট সেপারেট। তো এইটা হলো আমাদের রেলি ক্রাইটেরিয়া। তো আমরা যদি এখন রেলি ক্রাইটেরিয়াকে ম্যাথমেটিক্যালি এখানে ডিডিউস করার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই ম্যাক্সিমা কন্ডিশনটা কি, আমাদের এই যে ল্যামডা প্লাস ডেল্টা ল্যামডার সেটা আমরা জানি ডি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা প্লাস ডেল্টা ল্যামডা, এবং একই জায়গায় আমাদের এই ল্যামডার জন্য মিনিমা কন্ডিশনটা কি? মিনিমা কন্ডিশন হলো ডি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা প্লাস ল্যামডা বাই এম। তো তোমরা দেখতে পাচ্ছ যে বাম পাশে দুটো জিনিস একই, তাহলে এই ডান পাশকে আমরা কি ইকুয়েট করতে পারি। আর তাই যদি আমরা করি তাহলে দেখো এম ল্যামডা একই জিনিস, তাহলে কি থাকছে আমাদের এখানে এম ডেল্টা ল্যামডা ইকুয়াল টু কি ল্যামডা বাই এন, এবং এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ল্যামডা বাই ডেল্টা ল্যামডা ইকুয়াল টু আমরা পাচ্ছি এম এন, যেখানে আমাদের ল্যামডা বাই ডেল্টা ল্যামডা হলো কি আমাদের রিজলভিং পাওয়ার আর। তাহলে তোমরা এইখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের রিজলভিং পাওয়ার ডিপেন্ডস অন হোয়াট, একটা হলো আমাদের অর্ডার অফ দি প্রিন্সিপাল ম্যাক্সিমাম, আরেকটা কি আমাদের এই যে গ্রেটিং এর যে নাম্বার অফ স্লিট আছে সেটা। তো এখানে তোমাদের মনে হতে পারে যে আমাদের এন তো আমি যত সংখ্যক তত বাড়াতে পারি, তাই না? কিন্তু আসলে বিষয়টা এরকম নয়, কারণ হলো এই এনটা হলো আমাদের এক্সপোজড এন। তার মানে হলো যে আমার গ্রেটিং এর যতটা জায়গায় আলো পড়বে সেইখানে যত সংখ্যক এন থাকে সেইটা হলো আমাদের এই ক্যাপিটাল এন। এবং তোমরা দেখবা যে আমাদের এই এমটা আবার নির্ভর করে কিসের উপরে? ল্যামডা এবং ডি এর উপরে। তার মানে এই ডি কে যদি তুমি চেঞ্জ করো তাহলে সেই ডি এর সাথে আবার এন হলো ওতপ্রোতভাবে জড়িত। তার মানে এইগুলো আসলে এক একটা সেপারেটেড এন্টিটি নয়, এগুলো আসলে কি একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। তার মানে তুমি চাইলেই রিজলভিং পাওয়ারকে যত খুশি তত বাড়াতে পারো না। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, তো সোফার আমরা কি পড়েছি? সোফার আমরা ইন্টারফারেন্স পড়েছি এবং ডিফ্রাকশন পড়েছি। তো তোমরা এবার একটু আমাকে বলতে পারো যে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট ইন্টারফারেন্স এবং ডিফ্রাকশন?
কি বুঝতে পেরেছো তোমরা? হোয়াট ইজ আওয়ার ইন্টারফারেন্স এন্ড হোয়াট ইজ আওয়ার ডিফ্রাকশন? আসলে ইন্টারফারেন্স হলো যে তোমাদেরকে আমরা বলেছি যে দুটো ওয়েভের সুপার ইম্পোজিশন যদি ঘটে তাহলে সেটাকে আমরা ইন্টারফারেন্স বলি। আসলে ইন্টারফারেন্স হলো সবসময় সুপার ইম্পোজিশনই হলো আমাদের ইন্টারফারেন্স। তার মানে হলো যে আমাদের এই যে ঘটনাগুলো এই সবই আসলে ইন্টারফারেন্স, বিকজ এখানে সবগুলোই সুপার ইম্পোজ হচ্ছে। কিন্তু এটার মধ্যে আমরা একটা পার্টিকুলার জায়গাকে এন্ডোর্স করছি, যেখানে আমরা বলছি যে এই এনক্রসমেন্ট অফ লাইট অথবা বেন্ডিং অফ লাইট, তার মানে এই যে ডিউ টু এনক্রসমেন্ট অফ লাইট বা বেন্ডিং অফ লাইট এর ফলে যেই আমাদের ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেইটাকে বলি আমরা ডিফ্রাকশন। বাট তোমরা দেখেছো যে দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের এই সুপার ইম্পোজিশন ঘটছে এবং এই যে আমাদের মানে টোটাল যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন বা আমাদের ফিল্ড ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু আমাদের এই সুপার ইম্পোজিশনের ফলেই ঘটছে। তার মানে ইন্টারফারেন্স আমরা একটা ব্রড সেন্সে বলি যখন নাকি আমরা এরিয়া সোর্স গুলোকে আমরা ইন্ডিভিজুয়াল কনসিডার করছি, তখন আমরা সেটাকে ইন্টারফারেন্স বলছি। এবং সেটাকে যখন নাকি আমরা ইন্টিগ্রেট করছি তখন সেটাকে আমরা কি বলছি? তখন সেটাকে বলছি আমরা ডিফ্রাকশন। আরেকটা জিনিস তোমাদের এখানে একটুখানি আমি বলতে চাই, সেটা হলো যে তোমরা এই যে এনস্লিটের যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন এখানে নিরূপণ করলে, এখান থেকে তোমরা দেখো তো এইটা যে সঠিক হয়েছে সেটা তোমরা কিভাবে বুঝতে পারো? এটা বোঝার জন্য দেখো, এন যদি আমরা 1 ধরি তাহলে কি আমাদের এই টার্মটা থাকে না, তাই না? এন যদি আমাদের 1 ধরি তাহলে সাইন স্কয়ার গামা বাই সাইন স্কয়ার গামা হয়, এন্ড দ্যাট উইল ক্যান্সেল আউট। তাহলে কি থাকে আমাদের আই নট সাইন স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার, যেটা তো তোমরা অলরেডি জানো যে আমাদের সিঙ্গেল স্লিটের কি ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন। যদি n ইকুয়াল টু আমরা 2 ধরতাম তাহলে কি হতো? তাহলে আমরা দেখতাম যে সাইন 2 গামা মানে কত? 2i সাইন গামা ইনটু কস গামা। তাহলে কি সাইন গামা স্কয়ার করলে সাইন স্কয়ার গামা বাই সাইন স্কয়ার গামা ক্যান্সেল আউট হতো, আর কি থাকতো? কস স্কয়ার গামা, যেটা হলো আমাদের ডাবল স্লিটের জন্য কি ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন। তার মানে হলো যে আমরা এই এন স্লিটকে যদি আমরা রিডিউস করি তাহলে আমরা সেখান থেকে কি পেতে পারি? সেখান থেকে আমরা এই যে সিঙ্গেল স্লিট এবং ডাবল স্লিটের যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন সেটা আমরা নিরূপণ করতে পারি। আরেকটা জিনিস দেখো, যদি আমরা এই যে স্লিট অনলি দুটো স্লিট কনসিডার করতাম, তার মানে আমরা ইন্টারফারেন্স যদি আমরা কনসিডার করতে চাই, যেখানে হলো যে আমাদের এই যে সাইন স্কয়ার বাই বিটা স্কয়ারের ভ্যারিয়েশন তেমন একটা উল্লেখযোগ্য হবে না, তাহলে এই টার্মটাকে যদি আমরা 1 দিয়ে রিপ্লেস করি তাহলে দেখো এখানে যদি আমরা 2 বসাতাম তাহলে কি হতো? টুয়াইস সাইন গামা ইনটু কস গামা। তাহলে কি সাইন গামা ক্যান্সেল আউট হতো, তাহলে 2 স্কয়ার করলে কত হতো? 4 কস স্কয়ার গামা, রাইট? তার মানে 4 আই নট কস স্কয়ার গামা, যেটা নাকি তোমরা অলরেডি দেখেছো যে সেটা হলো আমাদের কি? আমাদের হলো ইন্টারফারেন্সের ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন। তার মানে এইটা হলো, যদি তুমি এটা একটা জেনেরিক ফর্মে কনসিডার করো তাহলে এইখান থেকে তুমি যেমন নাকি এই যে সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট এবং এন স্লিট তোমার ডিফ্রাকশন ফেনোমেনা যেমন বুঝতে পারবা, একইভাবে তুমি এখান থেকে ইন্টারফারেন্স ফেনোমেনাটাও বুঝতে পারবা। আচ্ছা, আমরা এবার আসি পোলারাইজেশন অফ লাইটে। তো তোমরা অলরেডি দেখেছো যে আমরা যখন নাকি ইন্টারফারেন্স পড়েছি এবং ডিফ্রাকশন পড়েছি, তা থেকে আমরা এটা বুঝেছি যে লাইট ইজ এ কাইন্ড অফ ওয়েভ। তার মানে লাইটের প্রপার্টি হলো ওয়েভ। বাট হোয়াট কাইন্ড অফ ওয়েভ? সেটা কি লংজিটিউডিনাল ওয়েভ? সেটা কি ট্রান্সভার্স ওয়েভ? আর ভাইব্রেশন গুলো কি? সেটা কি লিনিয়ার? সেটা কি সার্কুলার? সেটা কি টর্শনাল? সেটা কিন্তু আমরা এই যে ইন্টারফারেন্স এবং ডিফ্রাকশন থেকে বুঝতে পারিনি। বাট পোলারাইজেশন অফ লাইট থেকে আমরা এটা বুঝতে পারবো যে লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। তো এখন আমরা এখানে এই ট্রান্সভার্স ওয়েভের পোলারাইজেশন তোমাদেরকে একটুখানি দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা যেটা করেছি, দুটো কার্ডবোর্ড S1 এবং S2 রেখেছি, যার মাঝখানে আমরা কি করেছি? মাঝখানে আমরা স্লিট লাইট ছিদ্র করেছি।
তো করার পরে আমরা একটা স্ট্রিং এই দুটো কার্ডবোর্ডের মধ্যে দিয়ে গলিয়ে দিয়েছি। এখন দেখো আমরা যেই কাজটা করতে চাই সেটা হলো যে আমরা যদি একটা স্ট্রিংকে এরকম উপর নিচে আমরা ভাইব্রেট করি, তাহলে কি দেখব? আমরা দেখব যে এই যে দুটো স্লিটের মধ্যে দিয়ে এই ভাইব্রেশন অনায়াসে পাস করে যাচ্ছে। এখন আমরা যদি এই যে এই S2 কে যদি আমরা ধীরে ধীরে ঘোরাই, তাহলে দেখবো আস্তে আস্তে এই ভাইব্রেশনটা ধীরে ধীরে অমিট হয়ে যাবে, এবং যখন এটার সাথে এটা পারপেন্ডিকুলার হবে তখন আমরা দেখতে পাবো যে এই নো ভাইব্রেশন কামিং আউট অফ S2। তাহলে তোমরা বুঝলে যে যদি তার মানে আমরা এই যে ভাইব্রেশনটা আমরা দেখালাম, এইটাকে আমরা কি বলি? ট্রান্সভার্স ভাইব্রেশন। কি জন্য? কারণ হলো যে আমরা পারপেন্ডিকুলার বরাবর আমরা ভাইব্রেট করেছি আর প্রপাগেশন হচ্ছে সামনের দিকে, এই জন্য এইটাকে বলি আমরা ট্রান্সভার্স ওয়েভ। এবং এই যে ট্রান্সভার্স ওয়েভের প্রপাগেশন আমরা কি দেখলাম? যে এই স্লিটটা আটকে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এই স্ট্রিংটাকে আমরা এরকম সার্কুলারলি ঘোরাতে পারি। যদি আমরা এরকম সার্কুলারলি ঘোরাই তাহলে আমরা দেখব যে এই S1 পর্যন্ত আমার ওয়েভটা সার্কুলার থাকবে, এবং তারপরে দেখব এর পরবর্তী অংশটুকু আমাদের কি হবে? এর পরবর্তী এই স্লিটের প্যারালালি আমাদের ওয়েভটা প্রপাগেট করবে। এখন যদি আমরা এই S2 কে আমরা পারপেন্ডিকুলারলি, তার মানে পারপেন্ডিকুলারলি আমরা যদি ক্রস করে দিই, তখন আমরা দেখব যে এই ওয়েভ S2 পর্যন্ত আসছে। তার মানে S1 পর্যন্ত আমরা দেখব সার্কুলার ওয়েভ, S1 থেকে S2 পর্যন্ত আমরা দেখব এই যে প্যারালাল টু দি স্লিট, এই কার্ডবোর্ডের প্যারালালে আমাদের ওয়েভটা ভাইব্রেট করছে, এবং এই যে S2 এর পরে আমরা আর কোনো ভাইব্রেশন দেখতে পাবো। এখন যদি আমরা স্ট্রিংটাকে যে সামনে পিছনে আন্দোলিত করি, তাহলে এটাকে কি বলি? আমরা কম্প্রেশনাল ওয়েভ বলি, তাই না? এইরকম যদি করি তাহলে আমরা দেখবো স্লিট দুটোর অবস্থান যাই হোক না কেন, এটা প্যারালালি থাক আর অ্যান্টি প্যারালাল থাক আর পারপেন্ডিকুলার থাক, এই সবগুলোর মধ্যে দিয়ে একইভাবে ওয়েভ প্রপাগেট করছে। তো তাহলে আমরা অলরেডি ওয়েভের ট্রান্সভার্স নেচারটা দেখলাম। এখন আমরা এই কাজটায় আলো দিয়ে করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা সোর্স ব্যবহার করেছি, এবং এইখানে আমরা একটা টরমেলাইন ক্রিস্টাল ব্যবহার করেছি। অনেক সময় এইখানে এই যে পোলারাইড ব্যবহার করা হয়, নানান ধরনের পোলারাইড বাজারে পাওয়া যায়। এনিওয়ে, তো আমরা এখানে একটা টরমেলাইন ক্রিস্টাল ব্যবহার করেছি, যেটা এক্সিসের প্যারালালি কাট করা, তো তার মধ্যে দিয়ে আলো প্রবেশ করছে, এবং এখানে আমরা আরেকটা টরমেলাইন ক্রিস্টাল আমরা ব্যবহার করেছি। তো এই যে আলো এটার মধ্যে দিয়ে যাচ্ছে, এই ডিউ টু দি কালার অফ দি ক্রিস্টাল, লাইটটা খানিকটা কালার তোমরা হয়তো দেখতে পাবা। তো এখন যদি আমরা এই দুটোর টরমেলাইন ক্রিস্টালকে একইভাবে ঘোরাই, তাহলে দেখবো যে আমার এখানে ইন্টেন্সিটির কোনো পরিবর্তন ঘটছে না। কিন্তু যদি আমরা একটা ক্রিস্টালকে স্থির রেখে অপর ক্রিস্টালকে যদি আমরা ঘোরাই, তাহলে আমরা দেখবো ধীরে ধীরে আলো ডিম হয়ে যাচ্ছে, এবং এইটাকে যখন আমরা ক্রস করব, তার মানে একটার সাথে আরেকটা যখন আমার পারপেন্ডিকুলার হবে, তখন আমরা দেখতে পাবো কি? তখন দেখবো যে নো লাইট কামিং আউট অফ দিস ক্রিস্টাল। তো তোমরা দেখো যে এই যে একই ধরনের সিমিলার ফেনোমেনা আমরা স্ট্রিং দিয়ে দেখলাম। তার মানে কি? তার মানে হলো যে এটা প্রমাণ করে যে লাইট হলো আমাদের কি? ট্রান্সভার্স ওয়েভ। এখন কথা হলো যে আমরা কিছু টার্মিনোলজি এখানে তোমাদেরকে ডিফাইন করি। সেটা হলো যে যদি আমরা এখানে একটা আনপোলারাইজ লাইট ব্যবহার করি, আর এখানে যদি আমরা একটা টরমেলাইন ক্রিস্টাল রাখি, তাহলে এর আগ পর্যন্ত যে আলোটা আছে সেটাকে আমরা আনপোলারাইজ লাইট বলবো। আনপোলারাইজ লাইট মানে কি? তার মানে এটার ভাইব্রেশন হলো যে কোনো ডিরেকশনে আসলে হতে পারে। যেমন নাকি আমরা যদি এই যে এইখানে স্ট্রিংটাকে যদি আমরা যে কোনো দিকে ভাইব্রেট করতাম, কন্টিনিউয়াস যদি আমরা যে কোনো দিকে ভাইব্রেট করতাম, তাহলে সেই ওয়েভটাকে আমরা আনপোলারাইজড ওয়েভ বলতে পারতাম। আর যখন আমি একই ডিরেকশনে ভাইব্রেট করি, সেইটাকে আমরা বলতে পারি সেটা হলো আমাদের পোলারাইজড ওয়েভ। তো এখানে একটু বলে রাখা ভালো যে আসলে লাইট হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে কি? মানে হলো যে এটা যেমন একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এবং তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর আমাদের কি আছে? আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো আমরা যখন নাকি বলি যে আমাদের পোলারাইজ লাইট, তখন আমরা মিন করি আসলে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনের ডিরেকশনটা। যদিও আসলে ম্যাগনেটিক ফিল্ডের ইয়েটা, আমাদের ফিল্ডটা
ইলেকট্রিক ফিল্ডের থেকে উইক হওয়ার কারণে আমরা সাধারণত এই ইলেকট্রিক ফিল্ডটাকে কনসিডার করি, সেটা আমাদের অন্যান্য কাজের ক্ষেত্রে সুবিধা হয়, সেই জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে কনসিডার করি। তো আমরা আসলে এই যে পোলারাইজ লাইট বলতে বোঝায় পার্টিকুলারলি যখন আমরা বলি এই ডিরেকশনে পোলারাইজ, তার মানে হলো যে এই ডিরেকশন বরাবর লাইটের ভাইব্রেশনটা আসলে এই ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন ওই দিকে আসে। তো আমরা সেই জিনিসটা এখানে ডিফাইন করছি, সেটা হলো একটা হলো আমরা এই যে প্লেন অফ ভাইব্রেশন আমরা কনসিডার করছি। প্লেন অফ ভাইব্রেশন মানে কি, যে এই প্লেনটা কনস্টেন্ট করছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন, সেটাকে বলি আমরা প্লেন অফ ভাইব্রেশন। আমরা এখানে এই যে EFGH এই প্লেনটাকে বোঝানোর চেষ্টা করেছি, এবং এটা পারপেন্ডিকুলার বরাবর যদি আমাদের এই যে এই বরাবর আমাদের এটা থাকে, তাহলে এইটার এই যে পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর আমরা যদি আরেকটা প্লেন কনসিডার করি, তাহলে সেইটাকে আমরা বলবো এই প্লেনে আমাদের কোনো ভাইব্রেশন নেই, তো সেই প্লেনটাকে আমরা বলি প্লেন অফ পোলারাইজেশন। তো তোমরা অলরেডি দেখেছো যে লাইট হলো কি, আমাদের ট্রান্সভার্স ওয়েভ, আর তাই যদি হয় তাহলে আমাদের এই যে লাইট ওয়েভের কম্পোনেন্ট গুলো আমরা রিজলভ করতে পারি। তো যদি আমরা দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর এই ওয়েভ কম্পোনেন্ট গুলোকে রিজলভ করি, তাহলে একটা আমরা এই যে ধরো এই যে অ্যারো হেডের দিকে আমরা একটা কম্পোনেন্ট কনসিডার করতে পারি, আর এইটাকে যদি আমরা একটা প্লেন কনসিডার করি, তাহলে এর পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর আর একটা কম্পোনেন্ট আমরা কনসিডার করতে পারি। তো যদি নাকি যে কোনো একটা কম্পোনেন্টকে আমরা এলিমিনেট করতে পারি, তাহলে বাকি কম্পোনেন্টটাকে আমরা বলতে পারি পোলারাইজড লাইট। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমরা এখানে দুটো কম্পোনেন্ট দেখিয়েছি, একটা হলো অ্যারোহেড দিয়ে দেখিয়েছি, আর একটা হলো আমরা ডট দিয়ে দেখিয়েছি। তো ডট গুলো আমরা এই যে ধরো এটা যদি প্লেন হতো, তাহলে তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর আমরা কনসিডার করতাম, তাহলে সেটা একটা ওয়ে। আরেকটা হলো যে আমাদের অ্যারোহেড, তার মানে এর যে কোনো একটাকে যদি আমরা এলিমিনেট করতে পারি, তাহলে সেটাকে বলি আমরা পোলারাইজড লাইট। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। তোমরা যে যেখানে থাকো না কেন নিরাপদে থাকো এবং সুস্থ থাকো, এই শুভ কামনায় আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।